আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান বড় বিপদের মুখে। জি হ্যাঁ, আমি আপনাদের এই কথাটা বারবার বলে আসছি। ট্রাম্প খুব চালাকি করছে। শত্রুকে দুর্বল মনে করা বোকামি। আমেরিকা যে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প হঠাৎ করে ইরানের উপর হামলা চালাতে পারে। যে এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা আমি বলেছিলাম, যেটি চীনের এলাকা থেকে যাত্রা করে ইরানের দিকে এগোচ্ছিল, যখন সেটি ইরানের কাছাকাছি আসতে শুরু করলো তখন আমেরিকা সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের ট্র্যাকার বন্ধ করে দিয়েছে, যার ফলে এখন সেটিকে আর ট্র্যাক করা যাচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? আর এই মুহূর্তে সেটি ইরানের দিকে এগোচ্ছে। এখন তো একজন অজ্ঞ মানুষও বুঝতে পারবে ইরানের জন্য এটা কত বড় বিপদ। আর শুধু এতটুকুই করেনি আমেরিকা, মধ্যপ্রাচ্যে আরও F-35 মোতায়েন করা হয়েছে। লাগাতার মধ্যপ্রাচ্যে ফাইটার জেট, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ট্যাঙ্কার মোতায়েন করছে আমেরিকা, যা থেকে সব কিছুই পরিষ্কার হয়ে যায়। তবে ইরানও একদম পুরোপুরি প্রস্তুত। ইরানের প্রস্তুতি শেষ। এরই মধ্যে ইরান ধারাবাহিকভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল ও রকেটের সফল পরীক্ষাও চালিয়ে যাচ্ছে। ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে আমেরিকা ও ইসরায়েল অনেক অস্থির। ইসরায়েল এতটাই অস্থির যে তারা আমেরিকাকে জানিয়েছে যদি এমন হামলা করা হয় যাতে ইরানের রেজিম পড়ে যায়, খামেনি সরে যান, সরকার পাল্টে যায়, তাহলে তারা ইরানের 700টি মিসাইল হামলা সহ্য করতেও প্রস্তুত। বুঝতে পারলেন? কয়েকদিন আগে যখন হামলার সম্ভাবনা তৈরি হয়েছিল তখন ইরান বলেছিল যে তারা পাল্টা আঘাত করবে। সেই সময় নেতানিয়াহু নিজে ট্রাম্পকে ফোন করে বলেছিলেন যে এই মুহূর্তে আমরা প্রস্তুত নই। আর আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি ইসরায়েল কিভাবে তাদের আয়রন ডোম এবং অ্যারো 3 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল। এখন যখন তাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তখন তারা বলছে এখন হামলা করো। কিন্তু হামলাটা এমন হওয়া উচিত যেন ইরানের রেজিম উল্টে যায়। এমনকি ইরান যদি আমাদের উপর 700টি মিসাইলও নিক্ষেপ করে তবু আমরা তা সহ্য করতে প্রস্তুত। অর্থাৎ ইসরায়েলের প্রস্তুতি এতটাই হয়ে গেছে যে তারা ইরানের সেই 700টি মিসাইল হামলাও সহ্য করতে রাজি, নিজের ক্ষতি মেনে নিতেও প্রস্তুত। শুধু ইরানে যে 90 বছরের বুড়ো মানুষটা আছে তার সরকার যেন সরে যায়, পড়ে যায়। এদিকে হিউম্যান রাইটস কাউন্সিল ইরানের উপর একটি বৈঠক করতে যাচ্ছে। ইরানের ভেতরে এত মানুষ মারা গেছে বলে তারা একটি জরুরি বৈঠক ডেকেছে। এটাকে গণহত্যা বলা হচ্ছে, আরও কত কি বলা হচ্ছে। অথচ গত আড়াই বছরে ফিলিস্তিনে 70,000 মানুষ মারা গেলেও জাতিসংঘের হিউম্যান রাইটসের চোখে সেটা পড়েনি। কিন্তু ইরান যখন ইসরায়েল সমর্থকের লোকজন এবং ইসরায়েলের পাঠানো সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু বানিয়েছে, তাদের মধ্যে আবার অর্ধেকের বেশি লোককে নিজেরাই মানে মুসার লোকজন প্রতিবাদকারীর ছদ্মবেশে চুপি চুপি গুলি করে মেরে ফেলেছে, যে কারণে প্রায় 500 জনেরও মৃত্যু হয়েছে। এটাই এখন হিউম্যান রাইটস আর জাতিসংঘের চোখে পড়েছে। যে আমেরিকা ও ইসরায়েল গত আড়াই বছর ধরে ফিলিস্তিনের মৃত্যুর কথা শুনতেই চায়নি, তারা আজ হিউম্যান রাইটসের কথা শুনতে চায়। যে ভাই, ইরান এত মানুষ মেরেছে, কিছু তো বলো। এই হিউম্যান রাইটস পশ্চিম তীরসহ ফিলিস্তিনের অন্য এলাকাগুলোতে নীরব, আর আমেরিকা ও ইসরায়েল সেখানে কিছুই বলতেই দেয় না। আশা করা যায় ইরানও হিউম্যান রাইটসের এসব কথাবার্তা উপেক্ষা করবে। আয়াতুল্লাহ খামেনির এই 90 বছরের মানুষের মনোভাব আর চরিত্র আমেরিকা ও ইসরায়েলকে এতটাই অপমানিত করেছে যে নেতানিয়াহু আর ট্রাম্প এটাকে নিজেদের ইগোতে নিয়ে নিয়েছে। আর এখন সরাসরি নিশানায় আছে খামেনি। এই প্রসঙ্গে আরও বলতে গিয়ে ইরানের পার্লামেন্ট থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। যদি আমাদের সুপ্রিম লিডারকে লক্ষ্যবস্তু করা হয় তাহলে সারা বিশ্বে জিহাদের ঘোষণা করা হবে। এদিকে ইরান আরেকটি সাফল্য অর্জন করেছে। ইরান একটি দলকে গ্রেফতার করেছে যারা ইরানের ভেতরে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে ইরানে যে বিক্ষোভকারীরা নিহত হয়েছে তাদের জানাজায় আবারও ডেথ টু খামেনি স্লোগান শোনা যাচ্ছে, যার ফলে ইরানে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে। IRGC এর ডেপুটি চিফ অব কমান্ডার বলেছেন, আমেরিকা কি বলছে তাতে আমাদের কোনো পরোয়া নেই, কিন্তু আমেরিকা খুব ভালো করে জানে যদি আমাদের সুপ্রিম লিডারকে লক্ষ্যবস্তু করা হয় তাহলে সারা বিশ্বে আমেরিকার জন্য আর কোনো নিরাপদ জায়গা থাকবে না। এদিকে ইসরায়েল নিশ্চিত করেছে যে যদি ইরানের উপর হামলা হয় তাহলে হিজবুল্লাহ ইরানকে বাঁচাতে পারবে না, কারণ এই মুহূর্তে হিজবুল্লাহ ততটা সক্ষম নয়। অন্যদিকে ইরান এমন সব প্রমাণ সামনে এনেছে যার ফলে সারা বিশ্বে আমেরিকা ও ইসরায়েল কার্যত উলঙ্গ হয়ে গেছে। প্রেস টিভির মাধ্যমে ইরান একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা একটি ব্যাংকে আগুন ধরিয়ে দিয়েছে। ব্যাংকের পুরো ভবন জ্বলতে দেখা যাচ্ছে। ব্যাংকের ভেতরে নগদ অর্থ, মেশিন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সবই পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে ইরানের জনগণ ও ইরান নিজেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এটাই প্রমাণ যে ইরানে বিক্ষোভের নামে যা কিছু হয়েছে তা আসলে বিক্ষোভ নয়, এটা সন্ত্রাস। একইভাবে ইরানি চ্যানেল প্রেস টিভির মাধ্যমে ইরান আরও প্রমাণ দেখিয়েছে যা সারা বিশ্ব দেখেছে, যে বিক্ষোভকারীরা উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।
বড় বড় রাইফেল, ভারী অস্ত্র, এমনকি গ্রেনেড ও পেট্রোল বোমা নিয়েও তারা রাস্তায় নেমেছিল এবং সারা রাত ইরানে ধ্বংসযজ্ঞ ও সহিংসতা চালিয়েছে। এই দৃশ্যগুলো প্রকাশের পর পরিষ্কার হয়ে গেছে আমেরিকা ও ইসরায়েল ইরানে কত বড় ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এদিকে আবারও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন যেন আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে। ওদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বড় কথা বলছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য ইসরায়েল নয়, আমাদের লক্ষ্য আমেরিকার সব ঘাঁটি। যদি আমেরিকা কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকা বিপদের মুখে পড়বে। আর আমাদের সামুদ্রিক এলাকা দিয়ে যত তেল পরিবহন ও ব্যবসা চলছে সব কিছুই আমরা পুরোপুরি বন্ধ করে দেব। এর ফলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়বে। এখন প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে কি করতে পারে? ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সামনে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে। Iran has been gripped by the largest demonstrations in years. Iranian women and men have shown extraordinary courage. They are fighting for a future of their own choosing, for freedom, dignity and a better life. এটাই সেই ইউরোপীয় ইউনিয়ন যার মুখে ডোনাল্ড ট্রাম্প লাগাতার প্রস্রাব করে যাচ্ছে, মানে অপমান করে যাচ্ছে। ইরানের বিষয়টা একপাশে রাখলে ইউরোপীয় ইউনিয়ন আর ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে, ডেনমার্ক নিয়ে, মেক্সিকো নিয়ে ভয়ঙ্কর সংঘাত চলছে। এমনকি গ্রিনল্যান্ডে ইউরোপের সেনা মোতায়েন হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে কোনো বিল পাশ করারও প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু যখন ইরানের কথা আসে তখন এক ঝটকায় সবাই ইরানের বিরুদ্ধে এক হয়ে যায়। আমি আগেও খবর দিয়েছিলাম যে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সঙ্গে থাকা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে ইরান গৃহবন্দী করে রেখেছিল। কিন্তু এখন যেসব সরকারি লোকজন, কর্মকর্তা নিহত হয়েছেন তাদের জানাজায় এদের দেখা গেছে। এরপর পরিষ্কার হয়ে গেছে যে তারা আবারও প্রকাশ্যে পাবলিক ডোমেইনে উপস্থিত। এখন আপনাদের মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যায়, সিরিয়ার খবরও দেয়। সিরিয়ায় যে সংগঠনের সঙ্গে জোলানি লড়ছে, এসডিএফ, সেই এসডিএফ জোলানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে তারা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তাদের আশা জোলানির বাহিনীর হাত থেকে ইসরায়েল তাদের রক্ষা করবে। মোট কথা, জোলানি যে প্রস্তাব এসডিএফকে দিয়েছিল, এসডিএফ তা নাকচ করে দিয়েছে এবং এসডিএফের পুরো ঝোঁক এখন ইসরায়েলের দিকে। এদিকে সিরিয়ায় জোলানি ও কুর্দি বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে, কিন্তু একেবারে অল্প কিছুক্ষণ আগেই জোলানির বাহিনী 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে। এখন জোলানির বড় সাফল্য এসেছে। ছবিতে দেখুন, যে সবুজ অংশটি দেখা যাচ্ছে সেটি পুরোপুরি সিরিয়ার এলাকা, যা এখন সম্পূর্ণভাবে জোলানির দখলে। আর যে হলুদ রঙের এলাকা আপনি দেখছেন সেটুকুই এখন শুধু এসডিএফ এর নিয়ন্ত্রণে আছে। এর আগে কিন্তু এর চেয়েও অনেক বেশি, বলা যায় অর্ধেকেরও বেশি সিরিয়া এসডিএফ এর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু জোলানি সাফল্য পেয়েছে। এখন এসডিএফ পেছনের দিকে সরে গেছে এবং খুবই সীমিত একটি এলাকায় এসে আটকে পড়েছে। এসডিএফকে সমর্থন দিচ্ছিল আমেরিকা। যখন বাশার আল আসাদের সরকার ছিল তখন বাশার আল আসাদের বাহিনীর উপর হামলা এসডিএফ দিয়েই আমেরিকা করাতো। এই একই এসডিএফ দিয়েই ইরানের প্রক্সি ও ইরানি যোদ্ধাদের উপর হামলা ইসরায়েল ও আমেরিকা করাতো। আজ সেই আমেরিকাই এই এসডিএফ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, এই বলে যে এখন সিরিয়ার ভেতরে জোলানির সরকার ক্ষমতায় আছে। তাই যেসব আইএস বা দায়ের জেলে ছিল, সে জেলগুলোর ভেতরে থাকা দায়ের যোদ্ধা ও সন্ত্রাসীদের দেখভালের দায়িত্ব এখন পুরোপুরি সিরিয়ার, জোলানির সরকারের। এসডিএফ এর সঙ্গে আমাদের যেসব চুক্তি ছিল সেগুলো এখন মেয়াদ উত্তীর্ণ, সেগুলোর এখন আর কোনো মানে নেই। এখন এই সে এসডিএফ অর্থাৎ কুর্দিরা, যারা গতকাল পর্যন্ত পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল ছিল এবং আমেরিকাও তাদের সাহায্য করত, আজ তারা যখন অসহায় হয়ে পড়েছে তখন সাহায্যের জন্য হাত পাচ্ছে। আমাদের সাহায্য করুন। আমেরিকার সেনাবাহিনী সিরিয়ার সেই সব জেলের দিকে এগোচ্ছে যেখানে দায়েশ ও আইএস সংগঠনের সন্ত্রাসীরা বন্দী আছে। ভিডিওতে দেখুন, আমেরিকার সেনারা সেই জেলগুলোর দিকে যাচ্ছে এবং অন্য জেলগুলোতেও আমেরিকার বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে জোলানি যখন বহু জেল ভেঙে আইএস বা দায়েশ সংগঠনের সন্ত্রাসীদের মুক্ত করে দেয় তখন দৃশ্যটা এমনই ছিল। এখন এই পরিস্থিতিতে আপনাদের জানিয়ে দেয়, কুর্দিরা শুধু সিরিয়ায় নয়, তুরস্কেও বাস করে। এখন তুরস্কে বসবাসকারী কুর্দিরা যখন দেখল যে সিরিয়ার ভেতরে আমাদের কুর্দি সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এসডিএফ এর উপর হামলা হচ্ছে, তখন কুর্দিরা সিরিয়ার সীমান্তের দিকে বিক্ষোভ শুরু করে।
সেখানে তুরস্কের সেনাবাহিনী তাদের বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সম্মানিত ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা প্রতি মুহূর্তে সবসময় সামনে এসে পড়ছে। সে বলছে আইএস ও অন্যান্য যে সন্ত্রাসীরা জেল থেকে পালিয়েছিল, যাদের জ্বলানি মুক্ত করেছিল, তাদের মধ্যে ইউরোপীয় সন্ত্রাসীরাও ছিল। তাই আমি জ্বলানির সঙ্গে কথা বলেছি এবং ইউরোপীয় সন্ত্রাসীদের ধরিয়ে দিয়েছি। আর বাকি যেসব ইউরোপীয় সন্ত্রাসী পালিয়ে গেছে তাদের আবার গ্রেফতার করা হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নতুন নাম দিয়ে দিয়েছে। এই লোকটা তাদের ইউরোপীয় সন্ত্রাসী বলে রাখছে, মানে তার কাছে আইএস বা দায়েশ সন্ত্রাসী মনে হচ্ছে না, এখন তারা নাকি ইউরোপীয় সন্ত্রাসী। সময়ের সুবিধা অনুযায়ী, নিজের স্বার্থ অনুযায়ী, নিজের আরামের জন্য এই লোকটা যাকে খুশি সন্ত্রাসী বলে দেয়। আর যখন বলতে চায় না, তখন আইএসের মতো সংগঠনকেও সন্ত্রাসী বলতে চায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।